চাকমা ভাষায় ন কাবা ছড়া ঝর্ণা, আবার কেউ বলে ন কাটা ছড়া ঝর্ণা। যে নামে ডাকুক না কেন, ঝর্ণা হতে নিঃসরিত জল তরঙ্গ বাদ্যযন্ত্রের ঋণিঝিনি নূপুরের ধ্বনি যেন সহস্রধারার কল্লোলের শ্রুতি মাধুর্যে মানুষকে মুগ্ধ করছে। এর রূপ রস মাধুরী প্রকৃতির শোভাবর্ধন করছে, ধরিত্রীকে করছে সুশীতল। অনুপম রূপসজ্জায় সজ্জিত এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে করতে যেন কেউ হারিয়ে যাবে কল্পনার রাজ্যে। ঝর্ণার হিমশীতল জলে ভিজে দেহ মনকে পরিশুদ্ধ করবে। যাত্রা শুরু মুক্তছড়া ঝর্ণার উদ্দেশ্যে। আমরা বিলাইছড়ি থেকে নৌকা নিয়ে পুনরায় যাত্রা শুরু করেছি মুক্তছড়া ঝর্ণার উদ্দেশ্যে। আমরা আজকে সেখানে মুক্তছড়া ঝর্ণা এবং নকাটা ঝর্ণা, এই দুটি ঝর্ণাই উপভোগ করব। দর্শক, মুক্তছড়া ঝর্ণা যাওয়ার জন্য নৌকা এই পর্যন্তই যায়, এর বেশি যেতে পারে না, কারণ উপর থেকে ঝর্ণার পানি নেমে আসার কারণে এই বালি এবং পাথরের স্তর এসে এই ঝিরিপথটা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ এখানে চর পড়ার মতো হয়েছে, যার কারণে এই ছোট ঝিরিপথের ভিতর দিয়ে এই নৌকাটি যেতে পারে না। তাই আমাদেরকে বাধ্য হয়ে নৌকা থেকে নেমে বাকি পথটি হেঁটে হেঁটে যেতে হবে। দেখুন কত সুন্দর ঝিরিপথ, সেই ঝর্ণার পানিটাই নেমে আসছে এই পথে, দেখে মন জুড়িয়ে যাচ্ছে। এখন আমাদের আগাতে হবে এই পথে, ঝিরিপথে। ঝিরিপথের প্রথমে দেখতেছি একটা হাঁস খেলা করছে। এই জায়গাগুলো খুবই পিচ্ছিল হয়ে থাকে, আর মোটামুটি স্রোত রয়েছে ঝর্ণার পানির। আর এই পানিগুলো প্রচন্ড শীতল, পা দেওয়ার সাথে সাথে একদম ঠান্ডায় পা শীতল হয়ে যায়, এতই শীতল এই ঝিরির পানিগুলো। ঝিরিপথ অনেক কঠিন পথ, পাথর, বালি, কাদা সব কিছুর মিশ্রণে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হয়ে যায় এই ঝিরিপথগুলো। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টি গাছের পাতায় পড়ে সেখানে একটি শব্দের সৃষ্টি করছে, এবং তার পাশ দিয়ে বয়ে চলেছে ঝিরি। ঝিরিতে ঝরে যাচ্ছে ঝর্ণা থেকে বয়ে আসা পানি। এই দুইয়ের শব্দে যেন সুন্দর একটা কলতান সৃষ্টি হয়েছে। সাউন্ডগুলো একটু লক্ষ্য করুন। এটা একটি আদিবাসী পাড়া, এখানে আদিবাসীদের বসবাস। এখানে পালিত শূকর দেখা যাচ্ছে, আদিবাসীদের পালা। এই শূকর থেকে দূরে থাকবেন বন্ধুরা, এই শূকরগুলো খুব ভয়ঙ্কর হয়। দেখতে পাচ্ছেন খুব বড় বড় পাথর, পাথরের ফাঁকে ফাঁকে প্রবাহিত হচ্ছে ঝর্ণা থেকে বয়ে চলা পানি। আর সেই শীতল পানি পায়ে ভিজিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি আমরা ঝর্ণার দিকে। ও মাই গড, পা পিছলে পিছলে যাচ্ছে। এই জায়গাটা বেশি রিস্কি। এই তো আস্তে আস্তে অরণ্যে ঢুকছি, আরও গহীন অরণ্য। দিনের বেলায় আর কিছু দেখা যাচ্ছে না। সামনে দেখতে পাচ্ছি একটা সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে এখন পাহাড়ের উপরে উঠতে হবে। এই সিঁড়িগুলো কাদামাটি লেগে লেগে পিচ্ছিল হয়ে গেছে। ও কি অন্ধকার! সিঁড়ি তো শেষই হচ্ছে না। এখন আবার সিঁড়িও নেই, এঁটেল মাটি বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে গেছে। ওঠাটা অনেক কষ্ট। ও আর কতদিন। দর্শক, এখানে খেয়াল করুন, দুইটি পথ দুদিকে চলে গিয়েছে। একটা ডান দিকে সোজা উপরে গেলে আমরা চলে যাব মুপ্পছড়া ঝর্ণার দিকে, আর বাম দিকে নিচে নামলে আমরা দেখতে পাবো নকাটা ঝর্ণা। যেহেতু মুপ্পছড়া ঝর্ণাটি একটু দূরে রয়েছে, তাই আমরা প্রথমে ডান দিকে উপরে গিয়ে মুপ্পছড়া ঝর্ণা উপভোগ করব, তারপরে এসে নকাটা ঝর্ণা দেখে আমরা এখান থেকে বিদায় নেব। একটা কথা মনে রাখবেন, পাহাড়ের উপরে উঠার চেয়ে
নিচে নামা রিস্ক, তা যদি সে সময় বৃষ্টি থাকে সেটা আরও রিস্ক হয়ে যায়। তাই খুব সাবধানে আস্তে আস্তে পা ফেলে ফেলে নিচে নামতে হয়। এখানে আর একটা বড় সমস্যা বললামই, এক হাতে ক্যামেরা এক হাতে ছাতা, কোন দিকে খেয়াল করব নাকি পায়ে হাঁটবো, সব কিছু মিলিয়ে আস্তে আস্তে পা ফেলে ফেলে যেতে হচ্ছে। শুধু এই জায়গাটা দেখেন, এটা কিন্তু কাঠ না, মাটি, কিন্তু কাঠের মতো শক্ত হয়ে গেছে। এই জায়গাটা পার হয়ে যেতে হবে, প্রচণ্ড পিচ্ছিল, তাও পার হতে হবে, কিছু করার নাই। পথের অবস্থা একটু চিন্তা করে দেখুন কতটা ভয়ঙ্কর। আবার এখানে উঠতে হবে উপরের দিকে, এটা কীভাবে উঠবো? ওহ, ওহ, নক্কাটা। এগুলো কি বেশি পানি না কম পানি বোঝাও যায় না। ও, এই গেলাম। পথ যেন শেষ না হয়ে আরো বাড়তেছে। ও দাদা, কত দূর? কত দূর আর? 5 মিনিট। 5 মিনিটের এই পথ, বিশাল বড় পথ। উপরে আছে তো। দর্শক, এটা কিন্তু মূল ঝর্ণা নয়, তারপরে দেখুন পানির ফ্লো কীরকম। বর্ষাকাল হওয়াতে আর বৃষ্টি পড়াতে পানির ফ্লো বহুগুণে বেড়ে গিয়েছে। এই ঝর্ণাগুলোতে গোসল করার সময় সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, উপর থেকে পানির স্রোতে অনেক সময় পাথরের টুকরো ভেসে আসে, সেগুলো মাথায় পড়লে মাথা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দর্শক, আমি এখান থেকে ঝর্ণাটি দেখতে পাচ্ছি, কিন্তু এই ঝর্ণার ওই জায়গাতে যাওয়ার পথটা বেশি কঠিন। এই পাশ দিয়ে যেতে হবে, খুবই ভয়ঙ্কর, পিছলে গেলে আর রক্ষা নাই। তাই এই পর্যন্ত যেতে যেতে ভিডিও করা সম্ভব হবে না, তাই আমি ভিডিওটা বন্ধ করে বাকি পথটা যাব। মুফ্ফছড়া ঝর্ণা। বর্ষা আসলেই ঝর্ণাগুলো তার হারানো যৌবন যেন ফিরে পায়, সেই সাথে বাড়তে থাকে পর্যটকদের আনাগোনা। অ্যাডভেঞ্চার আর ট্রেকিং প্রিয় মানুষদের আদর্শ জায়গা, পাহাড় আর পাহাড়ের গহীনে অবস্থিত এইসব বুনো জলপ্রপাত। জনহীন বুনো অরণ্যে আর প্রকৃতির একান্ত সান্নিধ্যে সব কিছুর দেখা পেতে চাইলে ছুটিতে বেরিয়ে পড়ুন রাঙামাটির মুফ্ফছড়া ঝর্ণায়। এই ঝর্ণার নামকরণ নিয়ে শোনা যায় একটি ইতিহাসের কথা, যে ইতিহাসের প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে পাহাড়ি জনগোষ্ঠীর জীবনাচরণ আর দুঃখের গল্পকথা। 100 বছর আগে এই এলাকায় মপ্ফু মারমা নামে এক যুবক পরিহলা মৌন পাহাড়ের চূড়ায় মাছ ও ব্যাঙাচি ধরতে যায়। জঙ্গলের এক ধরনের শক্ত লতা কোমরে বেঁধে মাছ আর ব্যাঙাচি ধরতে গিয়ে লতাটি ছিঁড়ে নিচে পড়ে তিনি মারা যান। তখন থেকেই সেই মপ্ফু মারমার নাম অনুসারে স্থানীয়রা এই ঝর্ণার নাম রাখেন মুফ্ফছড়া ঝর্ণা। মুফ্ফছড়া ঝর্ণার 300 ফুট উপরে পরিহলা মৌন পাহাড়। কথিত আছে 50 বছর আগে অমাবস্যা পূর্ণিমার রাতে এই পাহাড়ে পরীদের নাচ গানের আওয়াজ শোনা যেত, তাই স্থানীয়রা একে
পরিহলা মৌন পাহাড় নামে ডাকে। বন্ধুরা, আমরা মুপ্পছড়া ঝর্ণাতে বেশ কিছু সময় কাটালাম। এখন ফিরে যেতে হবে। তবে ফিরে যাওয়ার আগে অবশ্যই আমরা নকাটাছড়া ঝর্ণা দেখেই যাব। আমরা যে পথে এসেছিলাম সে পথেই ফিরে যাচ্ছি। যার কারণে এই পাথরে পা দেওয়ার রিস্ক আছে। খুবই আস্তে আস্তে দেখে শুনে পা দিয়ে দিয়ে সামনে এগোতে হবে, তাছাড়া পড়ে যাওয়ার চান্স বেশি থাকে। যেমন আমি অলরেডি একবার পড়ে গিয়েছি। দর্শক, এ পথে এসে এখানে সোজা উঠে গেলে সেটা মুপ্পছড়া ঝর্ণা, আর যদি নিচ দিয়ে নেমে যান সেটা হচ্ছে নকাটা ঝর্ণা। যেহেতু আমরা নকাটা ঝর্ণার দিকে যাব, তাই আমরা নিচ দিকেই যাচ্ছি। নৌকাটাতে নামার এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর, খুবই পিচ্ছিল, একদম খাড়া রাস্তা হওয়াতে এখানে রিস্ক একটু বেশি। দর্শক, এটাই সেই নকাটা ঝর্ণা, যেই ঝর্ণাটি দেখার জন্য কঠিন থেকে কঠিনতম ঝিরিপথ, পাহাড়ি পথ পার হয়ে এসে আমরা শেষ পর্যন্ত দেখতে পেলাম এই নকাটা ঝর্ণাকে। আর নকাটাছড়া ঝর্ণা বা নকাবাছড়া ঝর্ণার নামকরণ নিয়েও একটি ইতিহাস রয়েছে। স্থানীয় এক লোক একটি বড় গাছ কেটে একটি নৌকা তৈরি করেন। এরপর হতে ওই ঝর্ণার নাম নকাবাছড়া ঝর্ণা নামে পরিচিতি পায়।